চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী ও পরিচালক এম.এইচ রিজভী। শুভ সকাল, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি যে আপনি এই বিগত 5 মাসের মধ্যে 27টি গান রিলিজ করেছেন। এই যে 27টি গান ডিরেকশনে রিলিজ করা এত অল্প সময়ে কিভাবে সম্ভব হয়েছে? সম্ভব হয়েছে মূলত চেষ্টার মাধ্যমে এবং একাগ্রতা থাকার ফলে। আমি গত বছর শেষের দিকে আমি চিন্তা করেছিলাম যে এই বছর অন্তত 100টা মিউজিক ভিডিও আমার পরিচালনায় আত্মপ্রকাশ পাবে। আচ্ছা, এখন হয়তো বা কাছাকাছি আছি আর কি, যেহেতু 5 মাস গত হয়েছে, 27টা রিলিজ হয়েছে এবং আরও কোম্পানিতে জমা দেওয়া আছে 38টা মিউজিক ভিডিও অলরেডি। আচ্ছা, কার কার গান ছিল এখানে? এখানে ছিল হচ্ছে শামস, তারপরে ছিল শিল্পী বিশ্বাস, সুমি শবনম, তোশিবা এবং আরও নতুন আরও অনেকে আছেন যারা হচ্ছে রোজ মল্লিক, জান্নাত পুষ্প, তারপরে গত বছর একটা গান হিট হলো অয়ন চাকলাদার, ওনার গানও ছিল। আচ্ছা, তার মানে বাকি যে 7 মাস আছে সেখানে কয়টি গান আপনি এখন রিলিজ দেওয়ার চিন্তা ভাবনা করছেন? ওই যে বললাম যে 100টি মিউজিক ভিডিও করার প্ল্যান ছিল এই বছরে, যার মধ্যে অলরেডি 27টা রিলিজ হয়েছে এবং 38টা কোম্পানিতে জমা দেওয়া আছে। আর বছরের বাকি সময় যেটা আছে সেই প্রসেসিংগুলো কি এখনো শুরু করেছেন নাকি করবেন? শুরু অলরেডি চলছে। আচ্ছা, যেহেতু আপনি ডিরেকশনে কাজ করেন, এখন আসলে ডিরেকশনে যারা কাজ করেন তারা তো অনেক কিছু জানেন, সো তাদের উদ্দেশ্যে বা দর্শকদের জন্য অনেক কিছু মাথায় রেখে কিন্তু ডিরেক্টরদের কাজ করতে হয়। দর্শকরা কীরকম চান, তাদের চাহিদা কীরকম, তো আসলে দর্শকদের এখন চাহিদা কেমন, দর্শকরা আসলে কি দেখতে ভালোবাসেন? বাংলাদেশ একটা অদ্ভুত দেশ বলতে গেলে, আমাদের নিজের দেশ। এখানে দর্শক আসলে মূলত কি চায় দর্শক নিজেও জানে না, আমরা যারা বানাই আমরাও জানি না। কখন কোন গানটি হিট হবে এটা কেউ হলপ করে বলতেও পারে না। আর দর্শকের চাহিদার কোনো শেষ নেই। আপনার চাহিদা একরকম, আমার চাহিদা একরকম, অন্য আরও 5 জন যারা আছে তাদের চাহিদা অন্যরকম। এখন দর্শকের চিন্তা মাথায় রেখে আমরা বিভিন্ন রকম প্রোডাক্ট বানাই বা বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করি। দর্শক যেটা নিবে সেটা দর্শকের উপর বা ভাগ্যের উপর নির্ভর করে। আপনার কাছে কি মনে হয় মানুষের রুচিবোধের আসলে কি পরিবর্তনটা হয়েছে, উন্নতির দিকে গেছে নাকি অবনতির দিকে গেছে? এটা চিন্তা করে বলা যায় রুচিবোধ বলতে যেটা আমরা বুঝি কোয়ালিটিফুল একটা প্যাকেজ আমরা যেটা আশা করি। কোয়ালিটি আমরা 90s-এ যেটা দেখেছি বা শুনেছি ওটা তো অবশ্যই এখনকার সময় আমরা এই যুগের দর্শক বা নির্মাতা হিসেবেও যদি আমরা চিন্তা করি সেই মানের দিক থেকে আমরা হয়তো বা তাদের থেকে অনেক অনেক পিছিয়ে আছি। এটার পিছনে কারণটা কি? এটা পিছনে মূল কারণ হচ্ছে আমাদের চিন্তাধারা বা আমাদের অ্যাকসেপ্ট করার মানসিকতা বা আমাদের বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম আমাদের সামনে আসার ফলে আমাদের চিন্তাধারা হয়তো বা বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যায়, মুড সুইং করে যেটাকে এখনকার সময় বলে। আচ্ছা, মুড সুইং এর কারণে হয়তো বা টেস্টের রুচিবোধেরও পরিবর্তন। আপনার প্রথমে সঙ্গীত শিল্পী তারপরে ডিরেক্টর হয়েছেন, কোনটি বেশি আপনার কাছে ভালো মনে হয় বা কোন পরিচয়টি আগে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমাদের মিডিয়ার জগতের যতগুলো প্ল্যাটফর্ম আছে, যেমন ডিরেকশন বলেন, আমাদের গানের মধ্যে কথা, সুর, সঙ্গীত এবং অভিনয়, পাশাপাশি আরও যত সেক্টর আছে, আমি চেষ্টা করছি যে অনেকগুলো সেক্টরের সাথে নিজেকে জড়িয়ে রাখার জন্য। কারণ আমি যে কোনো জায়গায় যখন থাকি তখন সেটাকে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি কাজ করি। আমরা জানি যে আপনি খুব ভালো ডিরেকশনে কাজ করছেন, সেই সাথে কিন্তু আপনি অনেক ভালো একজন সঙ্গীত শিল্পীও বটে। তো আপনার কণ্ঠে আমরা একটা গান শুনতে চাই, কোন গানটি এখন আমাদেরকে শোনাবেন? আমার একটা আনরিলিজ ট্র্যাক যেটা হচ্ছে তৈরি হচ্ছে। আমি অনেকদিন গানের বাইরে ছিলাম, দীর্ঘদিন, এই বছর কোনো গান করা হয়নি। এখন অলরেডি মিউজিক হয়ে গেছে। গানটি লিখেছেন হচ্ছে সালাউদ্দিন সাগর, আর সুর করেছেন পলক হাসান সুমন, মিউজিক করেছেন রাজীব হোসেন। চেষ্টা করছি আর কি গাওয়ার জন্য। স্বপ্নের পৃথিবীতে হঠাৎ লেগেছে আগুন, জ্বলে পুড়ে ছাই হলো সাজানো ফাগুন। স্বপ্নের পৃথিবীতে হঠাৎ লেগেছে আগুন, জ্বলে পুড়ে ছাই হলো সাজানো ফাগুন। ছিল সব কেউ নেই, চোখে জল ঢেউ নেই, অচেনা সুনামিতে হৃদয় ভাঙলো আমার। প্রতিশোধের নেশায় মন করেছে চিৎকার, আমি ধ্বংসযজ্ঞে সব করে দেব চুরমার। বাহ, খুব সুন্দর একটি গান শুনিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মিউজিক ভিডিও যে আপনি 27টা গান যে রিলিজ করেছেন আপনার ডিরেকশনে, এগুলোর ম্যাক্সিমাম শুটিং কোথায় হয়েছে?
এগুলো ম্যাক্সিমাম শুটিং হয়েছে কক্সেস বাজার, বাংলাদেশের মধ্যে এবং হচ্ছে পুবাইল, যেখানে বাংলাদেশের ম্যাক্সিমাম শুটিং হয়। আচ্ছা, আমরা একটি তথ্য জেনেছি যে আপনার কাশ্মীরে যাওয়ার কথা শুটিং এর পারপাসে, ডিরেকশনে যে আপনার যে কাজটি নিয়ে আপনি যাওয়ার কথা শুনেছি। সো এখন কাশ্মীরে আপনি কোন গানটি শুটিং এর জন্য যাওয়ার কথা শুনেছি, এবং আসলে আমরা একটু ডিটেলস জানতে চাই কোন গানটি আমরা দেখতে পারবো। কাশ্মীরে তো অনেক দূরের পথ, কলকাতা থেকে অনেক দূর, বাংলাদেশ থেকে তো দূর হবেই। সেখানে একটি গান নিয়ে যাচ্ছি না, বেশ কয়েকটি গান নিয়ে যাচ্ছি, যেটাতে আছে হচ্ছে আর এখনকার সময়ের ইন্ডিয়ার জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাজ বর্মন, তার একটি গান আছে। এর আগে কাজ করেছি কুমার শানু স্যারের এবং আপনার নচিকেতা স্যারের গান, তাদের গানও থাকবে এখানে। আর ম্যাক্সিমাম হচ্ছে ডুয়েট গান, মানে তাদের সাথে যারা করছে বাংলাদেশের কোলাবোরেশনে, বাংলাদেশের মেয়ে সিঙ্গার এবং তারা ইন্ডিয়ার কলকাতার হচ্ছে ছেলে সঙ্গীত শিল্পী। এছাড়া বাংলাদেশের আছে ইমরান মাহমুদের গান থাকবে, তানজিব সরোয়ার, আরও নতুন কয়েকটা গান থাকবে। কারণ 2 সপ্তাহের সফর নিয়ে যাচ্ছি তো এই জন্য বেশ কয়েকটা। আচ্ছা, অনেক প্ল্যানিং রয়েছে। আই হোপ আপনার যে প্ল্যানিংটা আপনি করে যাচ্ছেন সেটার আউটপুটটা অবশ্যই আমরা ভালো কিছু দেখতে পারবো, সেটাই প্রত্যাশা করছি। আপনি বড় বড় শিল্পীদের সাথে কাজ করেছেন, কুমার শানু, নচিকেতার সাথে, তাদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন? তাদের সাথে অভিজ্ঞতা নিঃসন্দেহে দারুণ, কারণ তারা তো অনেক বড় মাপের ব্যক্তি। আমি তাদের তুলনায় অনেক ক্ষুদ্র এবং ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর। কারণ তারা যেহেতু অনেক আগে থেকে, আমার দাদা বা বাবা তাদের সময় থেকে তারা তাদের গান শুনে আসছে, তাদেরকে বিনোদিত করছে পরবর্তী প্রজন্ম, এবং এখন আমরা যারা আছি তারাও তাদেরকে অনেক সম্মান এবং রেসপেক্টের জায়গা থেকে আমরা তাদেরকে চিন্তা করি। সেই জায়গা থেকে অবশ্যই নিঃসন্দেহে তাদের সাথে যখন প্রথমে কাজ করতে যাই ভয়ে ছিলাম যে যাওয়ার পরে তারা কি অনেক বড় মাপের ভিতর থেকে এমনিতেই অটোমেটিক্যালি হার্টবিট শুরু হয়ে যায়। তারপর সামনে গিয়ে দেখলাম যে তারা আমাদের মতোই সাধারণ, আমরা যেভাবে চিন্তা করি তারা ঠিক ততটা ওরকম ভাবে প্রেজেন্ট তারা করছে না, অমায়িক হন, তাদের ব্যবহারটা আসলে অন্যরকম, যেটা আমরা এক্সপেক্ট করি না। বড় মাপের মানুষদের কিন্তু ব্যবহার সবসময় নমনীয় হয়ে থাকে। আসলে শেখার তো শেষ নেই, তাদের কাছ থেকে আপনি কি শিখতে পেরেছেন? তাদের কাছ থেকে যেটা শিখেছি, তাদের চিন্তাধারা এবং তাদের জ্ঞান সমুদ্রের মতোই যেমন গভীর, আকাশের মতো বিশাল। কিন্তু তাদের কাছে আরেকটা বিশেষ বিষয় যেটা শিখেছি, ফলবাহী বৃক্ষ যেমন নুয়ে থাকে, তারা ঠিক নুয়ে থাকে ঠিকই, বাট তাদের ব্যক্তিত্ব ধরে রাখার জন্য তাদের তারকা খ্যাতির একটা পর্যায়ে গিয়ে তারা তাদেরকে নিজে বিকিয়ে দেয় না হচ্ছে এইভাবে যে আপনি ধরেন যদি কারোর সাথে খুব সহজভাবে বিহেভ করেন, আপনাকে সে বন্ধু ভাবতে পারে, বন্ধু ভেবে তাকেও আপনি সাধারণভাবে আপনাকে চিন্তা করতে পারে। তারা তাদের ব্যক্তিত্ব ধরে রাখার জন্য তারা তাদের ওই জায়গাটা, গ্যাপটা তারা ধরে রেখেই তারা মানুষের সাথে বিহেভ করে বা মিশে। আচ্ছা, বাহ, খুব সুন্দর একটি জিনিস বলেছেন, ভালো লেগেছে। আমরা জানি যে আপনি ইন্ডিয়ান আইডল চ্যাম্পিয়ন সালমান আলীর সঙ্গে গান করেছেন, তার সাথে কাজ করার অভিজ্ঞতাটা কি, এবং সেই সাথে তার বিষয়ে আপনার ধারণা কি? তার বিষয়ে ধারণা বললাম না, ইন্ডিয়ান যারাই আছেন, যারা সঙ্গীত শিল্পী বা যারাই বড় মাপের কেউ, সে হয়তো বয়স ছোট, আমার থেকেও ছোট হবে, কিন্তু তার যখন তার সামনে যাওয়ার মধ্যে আমার ভিতরে ভয় কাজ করছিল। কারণ মুম্বাইয়ে গিয়ে যখন রেকর্ড করি, তখন কলকাতা তো আমাদের বাংলাদেশের মতোই, বাংলা ভাষার মানুষ থাকে ওখানে, মুম্বাইতে তো সব হিন্দিতে কথা বলে। কারণ ওখানে যাওয়ার পরে স্টুডিওটা অনেক বড় ছিল, নামটা ভুলে গেছি। ওইখানে যাওয়ার পর তাকে যখন দেখলাম সামনাসামনি, দেখার পরে বা সে যখন নিজে থেকে বললো সেলফি তুলবে বা কথা বলবে, তো আমি নিজেই আরও অবাক হয়ে যাই যে আমি নিজে কোথায় গিয়ে তার সাথে কথা বলবো যে আমি বাংলাদেশ থেকে এসেছি, তাদের সাথে কাজ করতে চাই বা কাজ হবে। ও নিজে এসে বললো যে বাংলাদেশ থেকে এসছে, বাংলাদেশে অনেক ভালো লাগে যেহেতু মুসলিম কান্ট্রি, আর ও যেহেতু মুসলিম, সেই প্রেক্ষাপটেও আরও বেশি আগ্রহ প্রকাশ করেছে কাজের ক্ষেত্রে। আচ্ছা, ওয়েব ফিল্মের পরিচালনা করা হয়েছে কিনা? ওয়েব ফিল্মের বিষয়ে যেটা বলবো সেটা হচ্ছে একটা সিক্রেট আছে, খুব শীঘ্রই আমার ওয়েব ফিল্মের কাজ শুরু হবে, যেটাতে 2 ভাই এবং হচ্ছে এক ভাই পুলিশ অফিসার থাকে, অন্য ভাই হচ্ছে ভিলেন থাকে, মানে ওয়েব ফিল্মের নাম হচ্ছে ভিলেন। আচ্ছা, এটা লিখেছে হচ্ছে বিদ্যুৎ রয়, আর বাকিটা হচ্ছে আমি সারপ্রাইজ থাকুক। আচ্ছা, আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি আমাদেরকে শোনাবেন? এটাও আনরিলিজ, আমার নিজের লেখা, নিজের সুর করা। আচ্ছা। চাইলেই তুই মন হারাবে স্বপ্নের নীল সীমানায়, বললেই মন পা বাড়াবে যেদিকে 2 চোখ যায়। চাইলেই তুই মন হারাবে স্বপ্নের নীল সীমানায়, বললেই মন পা বাড়াবে যেদিকে 2 চোখ যায়।
আমাকে তোর সঙ্গে নে, তোর হাত ধরে চলতে দে, তুই ছাড়া এত ভালো কে চেনে বল আমায়। আমাকে তোর সঙ্গে নে, তোর হাত ধরে চলতে দে, তুই ছাড়া এত ভালো কে চেনে বল আমায়। আয়না দেখে যা, মনটা নিয়ে যা, জড়িয়ে দু হাতে, বায়না করব না, পিছু ডাকবো না, যদি থাকিস আমার সাথে। আয়না দেখে যা, মনটা নিয়ে যা, জড়িয়ে দু হাতে, বায়না করব না, পিছু ডাকবো না, যদি থাকিস আমার সাথে। বাহ, চমৎকার, অসাধারণ গান গেয়েছেন আপনি। এত ভালো গান গান, তারপরেও কেন গানের এই জগৎটা থেকে ডিরেকশনে যাওয়ার সিদ্ধান্তটা নিলেন, এবং এত বড় মাপের চ্যালেঞ্জ নিয়ে, যেখানে সারা বছরে আপনি 100টা গান রিলিজ করার একটা বিষয়, এটা বিগ চ্যালেঞ্জ বলা যেতে পারে। সেই চ্যালেঞ্জটা কেন অ্যাকসেপ্ট করে নিজেকে গান থেকে একটু দূরে রেখেছেন, কারণটা কি? গান থেকে দূরে রাখার অনেকটা কারণ হচ্ছে অভিমান, যেটাকে বলা যায়। অভিমানটা কার উপরে? অভিমানটা হচ্ছে আমার নিজের উপরে। নিজের উপরে অভিমান। সেটা কিরকম? সেটা হচ্ছে ছোটবেলা থেকেই মানে গান করার একটা আগ্রহ নিয়ে কিন্তু মিডিয়াতে আসা, কিন্তু এখানে আসার পরে যেটা বুঝলাম, যে আমার যেটা ফিল করলাম, যে আমি যে ধরনের গান পছন্দ করি বা যেটা গাই, হয়তোবা এখনকার সময়ের সাথে সাথে বা এখনকার দর্শকদের জন্য হয়তোবা উপযোগী না, বা আমার চিন্তাধারার সাথে হয়তোবা তাদের সাথে যায় না। এই অভিমান থেকেই মূলত আমি গান থেকে দূরে যাই। বাট আবার ফিরে আসার মূল কারণ হচ্ছে, গান তো আমি নিজের জন্য করি। অবশ্যই। হয়তোবা 5 জন শ্রোতা হয়তো আমার জন্য আছে, বা কেউ না থাকলে আমি তো আছি। সেই প্রেক্ষাপট থেকেই হচ্ছে আমি আবার নতুন করে গানে ফেরার চিন্তা, বা অনেকেই শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা অনেক রিকোয়েস্ট করে বা অনেকে জোর করেই আবার গানের মধ্যে। ডেফিনেটলি ইউ শুড, বিকজ আপনি যেটি বলছিলেন, আপনার পছন্দ একরকম হতে পারে, আমার পছন্দ একরকম হতে পারে, এক এক দর্শকের এক এক রকম, কিন্তু কিছু দর্শক কিন্তু আপনার গান খুব পছন্দ করছেন, সো তাদের মন আসলে ভাঙা উচিত না, তাদের জন্য হলেও গান করা উচিত। এবং আরেকটি যেটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা নিজের জন্য গান গাওয়াটা। আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি গানকে নিয়ে? পরিকল্পনা বলতে কিছু নেই, মানে চলতে থাকুক, যা হওয়ার তা তো হবেই। কিন্তু কিছু গান ছাড়বো না, হয়তোবা যতদিন থাকবো হয়তোবা গান নিয়েই থাকবো, গানের মধ্যে। একটা সময় কিন্তু আমরা গান দেখেছি 6 মিনিট 7 মিনিট, কখনো 8 মিনিটেরও গানও কিন্তু আমরা দেখেছি 80-90 দশকের যে গানগুলো। এখন গানের পরিমাণ 2 মিনিট 3 মিনিট। এমন কি সময় আসবে যখন আমরা গান 15 সেকেন্ডে শুনতে পারবো? আপনার কাছে কি মনে হয়? এটা তো একটা পার্ট নিয়ে আসলে করা হচ্ছে, কিন্তু গানটাই আসলে রিলিজ হবে 15 সেকেন্ডে, এরকম কি হতে পারে? এটা অসম্ভব বলতে কিছু নেই, কারণ হচ্ছে 80 দশক বা 90 দশকে কিন্তু মাধ্যম ছিল খুবই কম। টিভি চ্যানেল যেটা ছিল, জাতীয় পর্যায়ে হয়তো টিভি চ্যানেল ছিল প্রত্যেকটা দেশের, হয়তো কিছু কিছু দেশে, উন্নত দেশে হয়তো বা কয়েকটা ডিশ চ্যানেল ছিল। সেই জায়গা থেকে কিছু কিছু মানুষ ওই নির্দিষ্ট মাধ্যমে গান দেখতে হতো। বাংলাদেশে আমরা বিটিভি ছাড়া অন্য কোনো ওয়েট ছিল না, চাইলেও আপনি বিটিভি দেখতে হবে। এরপর আস্তে আস্তে মাধ্যম চেঞ্জ হওয়ার ফলে অনেক ধরনের ডিশ অ্যান্টেনা এটাও বিলুপ্ত হয়ে গেছে, এখন মোবাইলে মানুষ সব দেখতে পায়। সেই জায়গা থেকে অনেক অ্যাপস, ইন্টারন্যাশনালি নাকি 260টার উপরে অ্যাপস, যেটা ব্যাক স্টেজ থেকে মানুষ গান শোনে বা এবং দেখে। তো ওটা বিভিন্ন জায়গা থেকে গান ছড়িয়ে যাওয়ার ফলে আবার আমাদের দেখা বা শোনার মাধ্যমগুলো অনেক চেঞ্জ হওয়ার ফলে কিন্তু আমাদের কে কোনটা দেখছে বা কে আসলে কি চাচ্ছে এটা নিজেও জানে না। আচ্ছা, তো এই মাধ্যমটাকে আমাদের নতুন প্রজন্মের জন্য, বা আমরা যখন থাকবো না, আমাদের আবার নতুন যে প্রজন্ম আসবে তাদের জন্য কি ভয়ানক নাকি ভালো, আপনার কাছে কি মনে হয়? ভয়ানক বলতে তো কিছু নেই, কারণ যা হবে তারা তো মেনে নিচ্ছে, তারা তো খুশি মনেই এটা অ্যাকসেপ্ট করছে। পুরাতন যারা আছে তারা হয়তো মেনে নিতে পারছে না, বাট এখনকার জেনারেশনের যারা, তারা কিন্তু এটা ঠিকই মেনে নিচ্ছে, তারা ঠিক পছন্দ করছে, নতুবা এটা থাকতো না। আবার আগে সেগুলো নিয়ে কিন্তু কন্ট্রোভার্সিও হচ্ছে। সো এই বিষয়টা অবশ্যই দুই পক্ষই আছে, পজিটিভ নেগেটিভ, বাট কন্ট্রোভার্সিও কিন্তু হচ্ছে, সবাই কিন্তু অ্যাকসেপ্ট করছেন না। কন্ট্রোভার্সি কিন্তু হচ্ছে পুরাতন এবং নতুনদের মধ্যেই, মানে যারা আমরা পুরাতন আছি তারা মেনে নিতে পারছি না, বাট এখনকার জেনারেশনে যারা আছে তারা ঠিকই মেনে নিচ্ছে। আচ্ছা, আপনার অবসর সময় কাটে কিভাবে? অবসর সময়ে গান শুনে, কবিতা আবৃত্তি করে বা কবিতা আবৃত্তি শুনে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনি যে টার্গেটটি নিয়েছেন আপনার পরিচালনার মাধ্যমে, সেই টার্গেটটি ফিল আপ হোক এবং সেই সাথে আমরা ভালো কিছু ভিডিওস উপহার পাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন সবসময়। আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফিজ সবাইকে।
দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।